ভাষা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। 52 আত্মত্যাগকে ধারণ করে নতুন বাংলাদেশ করার প্রত্যয়। আমি এই ভাষায় কথা বলে যতটা শান্তি পাই, পৃথিবীর অন্য কোনো ভাষা সংস্কৃতি কোনো কিছু আমাকে এভাবে আকর্ষণ করবে না। ভাষা শহীদ রক্তের রাঙা করলো, তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে প্রকাশ করতে পারছি, সেজন্যই এই শ্রদ্ধা জানাতে আজকে আসলাম। বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে রাজনীতিকদের অঙ্গীকার, দ্রুত নির্বাচন চায় বিএনপি। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য বললেন জামায়াতের আমির। একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ওরা মনে করে যে না, আমি ওদের লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না, ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের সত্য। শ্রদ্ধা নিবেদন শেষে অনেকের গন্তব্য অমর 21 গ্রন্থমেলা। নিজস্ব প্রহরে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কিনল শিশু কিশোররা। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারতেছিলাম না, আজকে অবশেষে আসতে পেরেছি। 21 ফেব্রুয়ারি যে বইমেলাটা তো আমাদের ঐতিহ্যবাহী একটা, এটার জন্য এটা একটু প্রদর্শন করতে এসেছি। টাঙ্গাইলে নৈশ কোচে ডাকাতির ঘটনায় 3 দিন পর বাস যাত্রীর মামলা দায়ের। অজ্ঞাতনামা 8-9 জনের আসামি, 2 নারীর শ্লীলতাহানির অভিযোগ। গ্যাং কালচারে আতঙ্কিত উত্তরাবাসী। সন্ধ্যা নামতেই দাপিয়ে বেড়ায় 8-10টি গ্রুপ। 7 নম্বর সেক্টরের ঘটনায় এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক দলীয় সংগঠন কিংবা প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর ভিড়েও কেউ কেউ শহীদ মিনারে আসেন একা, পরিবার, স্বজন অথবা প্রিয়জনকে নিয়ে। তারা রাজনৈতিক দোলাচলের বাইরে থেকেই ভালোবাসতে চান সালাম, রফিক, জব্বারদের। 21 আর ভাষা শহীদদের অদম্য সেই গল্প জানাতে চান নতুন প্রজন্মকে। SRS আলীর ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। দিনের আলো ফুটেছে কেবল, খালি পায়ে, হাতে ফুল, গায়ে কালো সাদার আবরণে এই পরিবারের প্রভাত ফেরি। কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের বাইরে শহীদদের ভালোবাসা জানাতে এমন মানুষের সংখ্যাটা নেহায়েত কম নয়। পারিবারিকভাবেই সবার মধ্যে দেশাত্মপ্রেমটা জাগ্রত হোক এবং সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা অনুশীলনের মধ্যেও জীবনে প্রবাহিত হোক। বিয়ের পর এই দম্পতির প্রথম 21। স্মৃতি জমাতে 7 সকালেই মাসফিক রূপাতাই শামিল শ্রদ্ধা নিবেদনের কাতারে। মাথা নত না করার প্রত্যয়ে চলতে চান জীবনের বাকি পথ। আগে থেকে ইচ্ছা ছিল আসার, যে আমাদের শহীদ দিবসে আমাদের শহীদদের স্মরণে আমাদের একটু যাওয়া উচিত, কিন্তু এত সকালে একা বাসা থেকে যাওয়ার পারমিশন ছিল না, সেজন্য আসাও হয় নাই। এবার সঙ্গ পেলাম তাই আসলাম। বাংলা ভাষায় নিজেদের মত প্রকাশ করতে পারছি, নিজেদের ব্যক্তি স্বাধীনতাকে প্রকাশ করতে পারছি, সেজন্যই এই শ্রদ্ধা জানাতে আজকে আসলাম। নাবা নাসা 2 বোন প্রতি বছরই আসেন স্মৃতির মিনারে। বাবা বললেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানেই বেদনামুখর উচ্ছ্বাস দিন। প্রত্যাশা, অধিকার আদায়ের সেই ইতিহাস জেনেই বেড়ে উঠুক প্রজন্ম। যাতে এটা ওরা অন্তরে লালন করে যে না, এই ভাষা, আমরা যে ভাষায় কথা বলতেছি, এই ভাষার জন্য কেউ কেউ বা অনেকেই জীবন দিয়েছেন। এটা নতুন প্রজন্মকে জানানোর জন্য নিয়ে এসেছে। যে ভাষা শহীদ রক্তের রাঙা করলো, তাদের জন্য আমি নিজেকে গর্বিত করতে এখানে এসেছি। নানার হাত ধরে আলভিনা কিংবা মায়ের কোলে ছোট্ট শিশু রফিক, জব্বারের আত্মত্যাগের ইতিহাসের মাঝেই খুঁজে ফেরে আগামীর সঞ্জীবনী শক্তি। নাতিনদেরকে নিয়ে এসেছি যেন আগামীতে তারা এটা জানতে পারে, বুঝতে পারে এই জিনিসটা কি। শহীদ বেদির দিকে একটি ফুলে একলা ছুটেছেন কেউ কেউ, বলছেন বাংলা ভাষার জন্য এ ভালোবাসা ছুঁয়ে যাক প্রতি হৃদয়ে। আজন্ম লালিত থাকতে হবে এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা। এই যে আমরা এখন মিশিয়ে কথা বলি, আমাদের বাংলা ভাষা কিন্তু কারো মুখেই আর প্রকৃত বাংলা ভাষা নেই, আর ভালোবাসাও নেই।
এমন দলীয় রাজনৈতিকভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর রেওয়াজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সাথে এমন শিশুকে সাথে নিয়ে শ্রদ্ধা জানানোর রেওয়াজ দিন দিন কমে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন শ্রদ্ধা জানানোর জন্য পরিবারকে সাথে নিয়ে আসা উচিত সবারই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছে আরিফুর রহমান সবুজের কাছে। সবুজ, কোন কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানালো, তাদের অঙ্গীকার কি ছিল? দেবাশিস, মূলত আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের যে সময়টুকু সেটুকু এর মধ্যেই শেষ হয়ে গেছে। যেহেতু আজকে শুক্রবার জুমার নামাজের দিন, সে কারণে 1টার দিকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের যে পালা সেটি শেষ করা হয়। এবং তারপরেও যেটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন সহ ব্যক্তিগতভাবে পরিবার পরিজন নিয়ে অনেকেই এখনও শহীদ মিনারে আসছেন। পরিবার পরিজন সহ ছোট্ট শিশুদেরকে নিয়েও আসছেন শ্রদ্ধা নিবেদনের জন্য। তবে বেদিতে আসলে এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের পালা শেষ করা হয়েছে, সে কারণে বেদিতে এখন পর্যন্ত কাউকে এরপর থেকে আর কাউকে উঠতে দেয়া হচ্ছে না। এখন মূলত শহীদ বেদিতে যেই ফুলগুলো বা ফুলের তোড়াগুলো ছিল সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি এখন চলছে। এর আগে আসলে প্রথম প্রহর থেকে শুরু করে আজকে ভোর থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন আসলে ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদন করে যান। এবং তারা যেটি বলছেন যে 21-এর যে চেতনা এবং 21-এর চেতনার ধারাবাহিকতায় আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সেটির ধারাবাহিকতায় বলা যায় যে 24-এর যে গণ আন্দোলন, এই যে চেতনা 21-এর চেতনাকে ধারণ করে, 24-এর যে চেতনা সেই চেতনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধের যে চেতনা এই চেতনাকে ধারণ করে মূলত আগামীর যে বাংলাদেশ, সেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা বলছেন যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের ফলে এক ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে ধারা, সেই পরিবর্তনের ধারাকে আগামীর যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ধারা অব্যাহত থাকবে এবং নতুন একটি বাংলাদেশ সামনে যে পথ চলা বাংলাদেশে শুরু হয়েছে সেই পথ চলা অব্যাহত থাকবে। ধন্যবাদ সবুজ যুক্ত হবার জন্য। শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষার শহীদদের স্মরণ করছে গোটা জাতি। সারা দেশের শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষের প্রত্যাশা সমৃদ্ধ এক বাংলাদেশ। 21-এর সকালে সব পথ মিশেছে স্মৃতির মিনারে। ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানায় তারা। যারা ভাষার জন্য লড়াই করেছেন তাদের শহীদের স্মরণের জন্য আমরা এখানে আসলে এসেছি। আমার শহীদের দান কখনো ভুলতে পারবো না। তারা আছেন আমাদের সাথে, এখনো আছেন, থাকবেন। বাংলা ভাষাকে আমরা যদি সর্বত্র আশ্রয় দিতে না পারি, তাহলে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যাবে। ভালোবাসার শ্রদ্ধায় 52 শহীদদের স্মরণ করে খুলনাবাসী। প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে জড়ো হয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। রাজশাহীতে দিনটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে। হৃদয়ের অনুভূতি, হৃদয়ের স্পর্শ করে যে এই বাংলা ভাষা অসম্ভব একটা ভালো লাগার জায়গা। ভাষার জন্য যেভাবে আমরা একত্রিত হতে পেরেছিলাম, দেশের জন্য যাতে একত্রিত হয়ে আমাদের নতুন প্রজন্ম একসাথে কাজ করতে পারে। পাবনায় প্রভাত ফেরি নিয়ে শহীদ মিনারে জড়ো হয় শিক্ষার্থীরা। বরিশালে 21-এর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানায় সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের সম্মানের জন্য আমি ফুল দিতে এসেছি 21শে ফেব্রুয়ারি। ছেলেকে বোঝানোর জন্য যে শহীদ দিবসটা কি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কি, ও শুধু বই পড়াশোনা করছে, বাস্তবেও দেখতে হবে ওকে। ময়মনসিংহে ভাষা শহীদদের স্মরণ করেন সরকারি কর্মকর্তা আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মায়ের ভাষাকে লালন, ধারণ ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বিকশিত করার প্রত্যাশা সাধারণ মানুষের।
এখন সবাই মুক্ত মনে মুক্ত ভাষা প্রকাশের জন্য এই শহীদ মিনারে এসেছে। পারিবারিক রাষ্ট্রীয়ভাবে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে। দিনটি ঘিরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন রয়েছে সিলেটে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনভর আয়োজন বগুড়া, কুমিল্লা, টাঙ্গাইল, মেহেরপুর সহ সব জেলায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এর আগে 52 ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা প্রাণ দিয়েছেন সেই বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। 21-এর প্রথম প্রহর মনে করিয়ে দেয় মায়ের ভাষার অধিকার আদায়ের বীরত্বগাথা। সেই সঙ্গে 1999 সাল থেকে যোগ হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। তাই 21 আজ আর শুধু শোক নয়, শক্তি। প্রথম প্রহরে রাত 12টায় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তিনি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পর সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে স্মরণ করে ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের। তাদের মতে 52, 71, 90 থেকে 24 সব একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশে সার্বজনীন বাংলা ভাষা চালুর পাশাপাশি গণতান্ত্রিক আর বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় সকলের। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। 52 সেদিনও এমন ফাগুন ছিল। সেই ফাগুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কৃষ্ণচূড়া আর শিমুলের লাল আগুন পথে নামিয়েছিল তরুণ প্রাণকে। থোকা থোকা সেই সব ফুলের কটি তাজা প্রাণীর রক্তে ভিজল রাজপথ। অতঃপর রাষ্ট্রভাষা হলো বাংলা। সেই সব শহীদদের স্মরণেই আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে গণমানুষের ঢল কেন্দ্রীয় শহীদ মিনারে। রাত 12:30টার পর থেকে সবার জন্য উন্মুক্ত শহীদ বেদি ছেয়ে যায় ফুলে ফুলে। স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কণ্ঠে সমকালে 21-এর প্রাসঙ্গিকতা। 52, 71, 24 এক সূত্রে গাথা। গণতান্ত্রিক বাংলাদেশ, সার্বভৌম আত্মমর্যাদার বাংলাদেশ, সকলকে নিয়ে উন্নতি করার বাংলাদেশ। সকল বৈষম্যের বিলোপ ঘটিয়ে আমরা সত্যি সত্যি 21 শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই। দীর্ঘ 16 বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের আওতাধীন ছিলাম। সেখানে বিরোধী দল এবং ভিন্ন মতের কারণে শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিতেও কিন্তু অনেকে নিরাপদ বোধ করে নাই। 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। অভ্যুত্থানে আহত 3 সারথীকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দেও শ্রদ্ধা জানাতে আসেন। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব।
ছাত্রদল সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহীদদের। ফ্যাসিস্টদের একটা পরিবেশ ছিল, যে পরিবেশের কারণে অপরাপর ছাত্র সংগঠন আপনারা অবগত রয়েছেন যে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষেও ফুল দেওয়া উপলক্ষেও কিন্তু এখানে মারামারি ঘটনা ঘটেছে। মুক্ত মনের আবহ থাকবে, সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেটি আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে। নানান সংগঠনের বাইরে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সাধারণ মানুষও। শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা সপরিবারে এসেছি। গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এখনো বেঁচে আছি। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে প্রিয় মাতৃভূমি আর মাতৃভাষার যেন কোনো অবমূল্যায়ন না হয়, 21-এর প্রথম প্রহরে সেই প্রত্যাশা সর্বস্তরে। মোদের গর্ব, মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। সে স্নিগ্ধ মায়াভরা মমতা মাখা বলের জন্য রাজপথে প্রাণ দিয়েছিলেন সালাম বরকত, রফিক জব্বার। 21-এর সেই মাথা নত না করার চেতনা এই পলিমাটির সৌরভ মাখা বাংলায় বারবার ফিরে আসবেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যান রিজভী। সেখানেই বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। এর আগে দিবসের প্রথম প্রহরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় বিএনপির 21শে ফেব্রুয়ারির কর্মসূচি। কবর জিয়ারত শেষে পলাশী মোড় থেকে প্রভাত ফেরিতে অংশ নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চূড়ান্ত গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে আমরা হাঁটছি। আমরা আমাদের দাবিগুলি বলছি, দাবিগুলো যে একটা অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। কারণ বিগত 17 বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এগুলোকে ধ্বংস করে, যারা গণতন্ত্র চেয়েছে ধ্বংস করার চেষ্টা চলেছে। ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না, এই মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র, যতদিন বাংলাদেশ থাকবে জাতির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। তাদের ভুলে গেলে শহীদদের অবমাননা করা হবে। তিনি আরও বলেন, 52তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। একইভাবে 24-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে। ফ্যাসিবাদের অবস্থাটাও এবং ওরা মনে করে যে না, আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না, ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসে শুধু 52তে নয়, এটি আগে পরে বারবার ঘটে আসছে। এর পরিসমাপ্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। অমর একুশে বইমেলার 21তম দিন আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল 7টা থেকে শুরু হয়েছে বইমেলা। অন্যান্য বছরের তুলনায় এদিন মেলায় আগতদের ভিড় কম দেখা গেছে। সরকারি এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ক্রেতা সমাগম না থাকায় হতাশ বিক্রেতারা। তবে বেলা বাড়ার সাথে সাথে মেলা ক্রেতা ভিড় বাড়বে প্রত্যাশা তাদের। এদিকে সকাল 11টায় শুরু হয়েছে শিশু প্রহর। বিভিন্ন রাইড, গল্পে আসর, বিজ্ঞানভিত্তিক ম্যাজিক শো উপভোগ করছে শিশুরা। তবে অভিভাবকদের অভিযোগ, শিশুদের উপযোগী খুব বেশি বই নেই মেলায়। সকালে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠের আসর। বেশিরভাগই মানুষ আসে একটু ছবি টবি তোলার জন্য আর ঘোরাফেরা করার জন্য। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু আসতে পারতেছিলাম না, আজকে অবশেষে আসতে পেরেছি। জ্ঞানের যে বিষয়টা, বইয়ের বিকল্প নেই, তো এই জন্যই বই মেলা নিয়ে আসা এবং বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। বই মেলায় বই দেখেছি কাজী নজরুল ইসলামের, আর হলো কি যেন আরো বিভিন্ন বই দেখছি। ছুটির দিনটা আমরা 21শে ফেব্রুয়ারিটা যেভাবে কাটানো দরকার, বাচ্চাদেরকে এই সংস্কৃতির সাথে সম্পৃক্ত করা, তাদেরকে পরিচিতি ঘটাই দেওয়া, এটাই আমরা চাচ্ছি আর কি। আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। শুরু হয়েছে শিশু প্রহরও। বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, বিশেষ দিবসে মেলায় পাঠক লেখকদের উপস্থিতি কেমন দেখছেন? শিশু প্রহর কি জমে উঠেছে?
দেবাশিস, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত যে শিশু প্রহর ছিল সেটি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং আজ যেহেতু বিশেষ দিন এবং অমর 21-এ বইমেলায় কিন্তু বিশেষ দিনের জন্য যে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা আছে যে বিকেলবেলাও আরও একটি শিশু প্রহর আছে, সেটি বিকেল 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু সেটি আর একটু পরে হবে। কিন্তু এখনই কিন্তু আমরা দেখছি যে মেলা প্রাঙ্গণে প্রচুর মানুষের সমাগম ঘটছে, যেটি কিনা দুঃখিত দুপুরের পর থেকে কিন্তু সেই সমাগম শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে আসছেন এবং আশা করা যাচ্ছে যে কিছুক্ষণ পরে যখন রোদটা আরেকটু কমে আসবে, রোদের আঁচটা আরেকটু কমে আসবে, তখন এখানে মানুষের ভিড়টা আরও অনেকখানি বাড়বে এবং বিকেলের যে শিশু প্রহর রয়েছে সেই শিশু প্রহরের আয়োজনও চলছে। সেখানেও এখন শিশু প্রহর না চললেও শিশু যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু শিশুদের যে সমাগম, শিশুদের যে পদচারণা, বাবা মায়ের হাত ধরে তারা মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন এবং এর আগে তারা অনেকেই প্রথমবারের মতো শহীদ মিনারে গিয়েছেন, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরে তারা এই বইমেলায় এসেছেন এবং বইমেলায় এসে বাবা মায়ের হাত ধরে তারা ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও সব ধরনের সব বয়সের মানুষকেই কিন্তু আমরা বইমেলায় দেখেছি, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এবং বন্ধু বান্ধব সবাই মিলেই কিন্তু বইমেলায় আসছেন এবং বই কিনছেন, অনেকে ঘুরে। ধন্যবাদ টিপু যুক্ত হবার জন্য। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজারে। কলাতলী, সুগন্ধা সহ সৈকতের সবগুলো পয়েন্টেই ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা বন্ধু বান্ধব সহ মেতেছেন সমুদ্র স্নানে। হোটেল মোটেলের প্রায় 70% বুকিং রয়েছে বলে জানিয়েছেন মালিকরা। এদিকে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশ কোচে ডাকাতি ও 2 নারীর শ্লীলতাহানির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলাটি করেছেন ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা 8-9 জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং 395, 387 পেনাল কোড 1860-এ মামলা রুজু করা হয়। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ 17 ফেব্রুয়ারি সোমবার রাত 10টার দিকে গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। গাজীপুরের চন্দ্রা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ির নিয়ন্ত্রণ নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। রাস্তা থেকে যাত্রী তুলছে, যাত্রী তোলার পর লাইট লিভার দেওয়ার পরে তখন থেকে শুরু হয়ে গেছে জায়গা বেজায়গা হাত দিয়া নারী টাকা পয়সা সব নিয়ে গেছে। কিছুক্ষণ একটু যাইতেই গাড়ি লক করে দিল। লক করে দেওয়ার পর মনে করেন ছুরি টুরি নিয়ে ওরা মনে করেন ডাকাতি শুরু করে দিছে। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়ইগ্রাম থানামোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। 3 দিন পর মামলা হয়েছে ঘটনাস্থল টাঙ্গাইলের মির্জাপুর থানায়। বাদী তো কেউ নাই, বাদী তো কেউ আসে নাই। গতকাল আমরা তো বাদী নাটোরতে যাই নিয়ে আসছি, কেউ তো বাদী আসে নাই, কেউ তো থানার অভিযোগ দেয় নাই, লিখিত অভিযোগ না দেয়, কেউ যদি না আসে, কেউ যদি অবগত না করে। যখন আমরা তথ্য পাইলাম তখন নাটোর থেকে বাদীকে নিয়ে আসলাম, এসে আমরা মামলা অভিযোগ করলাম। এই ঘটনায় সুপারভাইজার ও হেলপারকে 54 ধারায় আটক করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। বুধবার জামিনে মুক্তি পেয়ে যায় সবাই। ঘটনার নিন্দা জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কোন থানায় মামলা হবে তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল পরস্পর বিরোধী বক্তব্য। আমাদের আইন অনুযায়ী তো সেটাই, এখানে ঘটনাস্থল সেখানেই মামলা হয়। আমাদের কাছে আসলে ব্যবস্থা করলে তখন সেটা কিন্তু আমরা আইন অনুযায়ী ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। আমার থানা মামলা আমার এলাকায় হতো না, আমার থানা মামলা মির্জাপুর এবং সাভার। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উত্তরায় গ্যাং কালচারে আতঙ্কগ্রস্ত স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যা নামলে রাস্তায় নামে টঙ্গী, আবদুল্লাপুরার হাউস বিল্ডিং থেকে আসা একটি গ্রুপ। এদিকে 7 নম্বর সেক্টরে আলোচিত হামলায় ঘটনায় 5 জন গ্রেপ্তার হলেও ভুক্তভোগীর দাবি এখনও ধরা পড়েনি মূল কালপ্রিট। বেশ কয়েকটি মোটরসাইকেল একযোগে উচ্চ শব্দে হর্ন বাজিয়ে দাপিয়ে বেড়ানো গ্যাং কালচারের পুরনো রেওয়াজ। এই গ্যাংয়ের বিরুদ্ধে কথা বললেই যেন প্রাণে বাঁচা দেয়। গেল 17 ফেব্রুয়ারি এই গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদেই কাল হয় মেহবুল হাসান ও নাসরিন আক্তারের। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন মেহবুল।
পুলিশ পুরো গ্যাংকে ধরার কথা বললেও নাসরিন জানালেন মূল হোতা এখনো ধরা পড়েনি। জার্সি পরা যে ছেলেটা ছিল ভিডিওতে দেখতেন, ওই ছেলেকে এখনো ধরতে পারেনি শুনলাম। তো ওই ছেলেটাই হচ্ছে এত কিছু উস্কাই রামদানি দাঁড় করাইছে। ঘটনার পর থেকে উত্তরার ৭ নম্বর সেক্টর সহ আশেপাশের বাসিন্দারা এখনো আতঙ্কিত। খোঁজ নিয়ে জানা গেল উত্তরায় এরকম গ্যাংয়ের সংখ্যা ৮ থেকে ১০টিরও বেশি, কিন্তু ভয়ে এসব গ্যাংয়ের ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। আমরা উত্তরাবাসী খুবই আতঙ্কিত। আমরা এখানে যে ব্যবসা করতেছি এটা আমাদের জন্য মনে হচ্ছে যে ট্রাপ। আজকে আমি যেন আপনার সাথে একটা কথা বলবো, কাউকে দেখছি এটা বলবো, কালকে যেন আমি এখানে ব্যবসা করতে পারবো কিনা এটা সিকিউরিটি ভাই কেউ দিতে পারবে না। স্থানীয়রা জানায় ৫ আগস্টের পর অল্প কিছুদিন বন্ধ থাকলেও গত ৩ থেকে ৪ মাস ধরে আবারও বেড়েছে এই গ্যাং উৎপাত। আব্দুল্লাপুর, হাউস বিল্ডিং এবং টঙ্গী থেকে পরিচালিত হয় এইসব গ্যাং। গ্যাঞ্জাম মারামারি দরাদরি মানে প্রায় এখানে হয়, ওখানে হয়, ওই স্কুলের সামনে হয়, গ্যাঞ্জাম হয় সব সময়। জোরে জোরে হুন্ডার বাজায়, তখন আতঙ্কর বাঁধে থাকে, তখন থাকলে কেউ প্রতিবাদ করার লোক থাকে না। ওরা বিভিন্ন গ্রুপ, একবার একটা গ্রুপ আসলো ৫-৭ জন, আবার অন্য একটা গ্রুপ আসলো ৮-১০ জন, আবার আসলো ২ জন। গেল কয়েক মাসের ঘটনা বিশ্লেষণে মোহাম্মদপুরের পর সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা ধরা হচ্ছে উত্তরাকে। গেল ৪ মাসে ভীতি প্রদর্শন করে এমন চাঁদাবাজি, ছিনতাই আর হামলার খবর পাওয়া গেছে অন্তত ৮টি। অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ডেভিল হান্টে ধরা পড়ছে কোন ডেভিলরা? সাঁড়াশি অভিযানের একটা অর্থ আছে, কিন্তু সাঁড়াশি অভিযান যদি মুখ দেখে পরিচালিত হয়, কারো জন্য অভিযান, কাউকে নিষ্কৃতি দেওয়া, অভিযানের বাইরে রাখা, এই বাস্তবতার ভিত্তিতে বা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে সেখান থেকে ইতিবাচক কোনো ফলাফল তৈরি হবে না। পুলিশের করা তালিকা অনুযায়ী সারা দেশে ২৫০ কিশোর গ্যাং গ্রুপের মধ্যে রাজধানীতেই এই গ্যাংয়ের সংখ্যা ১২৭টি, যারা সক্রিয় হচ্ছে আবারও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমজমাট ফুল ব্যবসা। বিক্রেতারা বলছেন গাঁদা ফুলের বিক্রি হয়েছে রেকর্ড পরিমাণ, তবে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতি বলছে দিবসটি উপলক্ষে রাজধানীতে ১৮০ কোটি টাকার ফুল কেনাবেচা হয়েছে। রাজধানীর শাহবাগের ফুলের বাজার গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত দোকানগুলোতে উপচে পড়া ভিড়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অনেকেই ফুল নিয়ে যাচ্ছেন শহীদ মিনারে। ক্রেতারা অভিযোগ করছেন এবার ফুলের দাম তুলনামূলকভাবে বেশি। সাদা গোলাপ, গোলাপি গোলাপ সবগুলোর দামই আর কি একটু বেশি মনে হচ্ছে। সকাল সকাল চলে আসছি ফুল নেওয়ার জন্য, শহীদ মিনার যাব ফুল নিয়ে, যেহেতু আজকে ২১শে ফেব্রুয়ারি। ফুল কিনছি, ফুল কিনে তোড়া বানাবো, তোড়া বানায় সৌদি অঞ্চলে দিব। বিক্রেতারা বলছেন গাঁদা ফুলের চাহিদা বেশি, অনেকেই কিনছেন গোলাপ, চন্দ্রমল্লিকাও। আকার ভেদে শ্রদ্ধাঞ্জলির তোড়া বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। গাঁদা ফুলের জুপ্পার জন্য ক্রেতাদের দিতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা। শ্রদ্ধাঞ্জলি আপনার এগুলো ৮০০, ১,০০০, ১৫০০, বড়গুলো ২,০০০, ৭০০-৮০০ টাকা জুব্বা বেচতেছি। আর সাদা মাম বেচি ২০০-২৫০ টাকা জুব্বা বেচতেছি। আর সাদা মাম বেচি ২০০-২৫০ টাকা, হলুদ মাম ১০০ টাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে রমরমা ব্যবসা করছেন দোকানিরা। বলছেন রাজধানীতে ১৮০ কোটি টাকার ফুল বেচা কেনা হয়েছে। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে যে আমাদের বাজারটা হয় ১৮ থেকে ২০ তারিখে 2 দিন বাজার, এই 2 দিন বাজারে বেচা কিনা অনেক ভালো হয়েছে। আমার টার্গেট ছিল আমাদের ভালোবাসা দিবস এবং মাতৃভাষা দিবস মিলে 300 কোটি টাকা। তাতে ভালোবাসা দিবসে একটু বাজার খারাপ ছিল, সেখানে ১২০ কোটি টাকার মতো ফুল বিক্রি হয়েছে এবং মাতৃভাষা দিবসে ১৮০ কোটি টাকার মতো ফুল বিক্রি হয়েছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এবার ৩০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা অগ্নিকাণ্ডের ঘটনায় দোয়া ও আলোচনার আয়োজন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। শোকাবহ দিনটি স্মরণে সকালে তারা চুরিহাট্টা শাহী মসজিদের সামনে সমবেত হন। এ সময় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দাবি দেওয়া গণমাধ্যমের সামনে তুলে ধরে। তাদের অভিযোগ, আসামিরা যাতে মুক্তি পায় সেভাবেই কৌশলে দায়ের করা হয়েছে মামলাগুলো। এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে পুনঃ তদন্ত দাবি করেন ভুক্তভোগীরা। একই সাথে অগ্নিকাণ্ডের পর রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যাংক থেকে আসা ৩০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি তোলা হয়। বিগত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরি দিলেও সেসব ছিল অস্থায়ী। অবিলম্বে
চাকরি স্থায়ীকরণের দাবি তোলা হয়। একই সাথে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। পুরো ফ্যামিলিটা আমার বাবা চালায়, তো এরকম অনেক ফ্যামিলিরই এরকম হয়েছে, ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলো যেন সরকার এটাই করে দেয়। খুব কষ্টের দিন যাপন করতেছি। আমার যেমন আমার বাবা মারা গেছে, এখন আমার মায়েরও ক্যান্সার হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক যে আমাদেরকে অনুদান দিতে যে সরকারকে টাকাটা দিয়েছে 30 কোটি টাকা, সে টাকাও কেউ পায় না। রাষ্ট্রপক্ষের উকিল বলে, ভাই আমাদেরকে টাকা না দিলে তো ভাই মামলা আপনারা জিততে পারবেন না। আমাদের কাছ থেকে টাকা নেয়, আসামি পক্ষের কাছ থেকে আপনার মোটা অঙ্কের টাকা দাবি করে আমাদের সামনে। তাহলে এখানে আইন আমরা বিচারটা কই পাবো? 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া পাঠানো হয়েছে। যাত্রাবাড়ি থানার সামনে গুলির আঘাতে তার মুখের একটি বড় অংশ হাড় সহ নষ্ট হয়ে যায়। খোকন চন্দ্র বর্মনের উপরের ঠোঁট, মাড়ি, নাক, তালু এগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই। আঘাতের ধরন গুরুতর এবং আহত খোকনের মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল একটি প্রক্রিয়া হওয়ায় খোকন চন্দ্র বর্মনের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে যোগাযোগ করা হলে তাদের অপারগতার প্রেক্ষিতে দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে এই বিষয়ে দক্ষ রাশিয়ার রাজধানী মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমানোসভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জটি নিতে সম্মত হয়। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে কর্মকাণ্ড অব্যাহত আছে তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে 38 জন আহতকে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসবে এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যেন আবার যখন ফিরে আসতে পারি আপনাদের মাঝে সাধারণভাবে যেন খুব দ্রুতই ফিরে আসতে পারি, এই জন্য আমাকে দোয়া করবেন। আলোচিত জিম্মি শিরি বিবাসের বদলে ইসরায়েলকে অন্য কারো মরদেহ গোছিয়ে দিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে অভিযোগ তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ ভাষ্য, শিরি তো নয়, 7 অক্টোবর জিম্মি হওয়া কোনো ইসরায়েলের সাথেই মিলছে না ওই দেহাবশেষ। বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক আরও অনিশ্চয়তায় ফেলে দিতে পারে যুদ্ধবিরতিকে। ইসরায়েলের কাছে বৃহস্পতিবার 4 জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে হামাস, যাদের মধ্যে ছিল আলোচিত শিরি বিবাস এবং তার 2 শিশু সন্তান এরিয়েল ও কফির মরদেহ। আজ প্রকাশ করা হয় ফরেনসিক রিপোর্ট, তাতেই বাধে গন্ডগোল। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, 2 শিশুর মরদেহ ঠিকঠাক এলেও শিরির জায়গায় গছানো হয়েছে অন্য কারো দেহাবশেষ। শিরি বিবাস তো ননই, হামাসের কাছে জিম্মি থাকা কারোর সাথেই মিলছে না নমুনা। তার উপর গুরুতর অভিযোগ, জিম্মি দশায় হামাসই হত্যা করেছে 2 শিশুকে। এ তথ্য প্রকাশের পরই চলছে তোলপাড়। একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও অপমান আখ্যা দিচ্ছেন ইসরায়েলি রাজনীতিকরা। সমালোচিত হামাসের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও। মরদেহগুলো পাঠানোর আগে হামাস সদস্যদের মিছিলও হয়েছে প্রশ্নবিদ্ধ, যাকে দৃষ্টিকটু বলছেন অনেকেই। ইসরায়েলিদের মরদেহ প্রদর্শন আর কফিন নিয়ে হামাসের মিছিল নিন্দনীয়। আন্তর্জাতিক আইনে নিহত এবং তাদের পরিবারের মর্যাদা রক্ষা করা আবশ্যক। দেহাবশেষ হস্তান্তরের সময় নিষ্ঠুর, অমানবিক বা অপমানজনক আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ পরিস্থিতিতে আরও ঘোলাটে হয়ে উঠল গাজায় যুদ্ধবিরতি ইস্যু। চুক্তির দ্বিতীয় দফা নিয়ে গড়িমসি করছিলেন নেতানিয়াহু ও কট্টর রাজনীতিকরা। এবার মরদেহ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আরও বাড়ল অনিশ্চয়তা। ভুল মরদেহ দিয়েছে হামাস। খবরটা শুনেই ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েলিরা। এই সুযোগে গাজায় হামলা শুরু করতে পারেন নেতানিয়াহু, কারণ ডানপন্থীরা যুদ্ধ চায়। প্রধানমন্ত্রীও চান তাদের মন জুগিয়ে চলতে। দেখার বিষয় নিজের ব্যক্তিগত স্বার্থকে পাশ কাটাতে পারেন কিনা নেতানিয়াহু। তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। গেল 19 জানুয়ারি হামাস ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি, যার আওতায় প্রথম 6 সপ্তাহে 33 ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা। বিনিময়ে ছাড়া হবে প্রায় 2000 ফিলিস্তিনিকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। 50 বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। বলা হচ্ছে সংস্থাটি রিক্রুটিং ও ডাইভার্সিটি বিভাগের অন্তত 21 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এর আগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এসব কর্মকর্তাদের নিজ থেকে পদত্যাগ করতে বলা হয়, অন্যথায় হুমকি দেওয়া হয় বরখাস্তের। তবে সিআইএ এর এই সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেন ফেডারেল আদালতের এক বিচারক, যদিও গোয়েন্দা সংস্থাটির সিদ্ধান্তে বাধা দিতে পারেন না কোনো বিচারক বলে দাবি মার্কিন বিচার বিভাগের। সম্প্রতি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিআইএর সম্ভাব্য গণ ছাঁটাইয়ের উদ্যোগ ট্রাম্পের আদেশেরই প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।